কি জানো যে আমরা যে মাটিতে খাদ্য উৎপাদন করি সেই মাটি আজ বিষে রূপান্তরিত হয়েছে বা বিষাক্ত হয়ে পড়েছে। অতিরিক্ত সার, রাসায়নিক সার, কীটনাশক, শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ, এসব পদার্থ, দূষিত পদার্থ মাটির মধ্যে ফেলে আমরা মাটিকে দিনের দিন মাটির উর্বরতা নষ্ট করে ফেলেছি বা দিনের দিন মাটির উর্বরতা নষ্ট হয়ে গেছে। তাহলে মৃত্তিকা দূষণ কি, এর প্রভাব কি, এর কারণ কি, এর থেকে কি ক্ষতি হতে পারে এবং এর থেকে আমরা কি প্রতিকার পেতে পারি বা প্রতিকার করতে পারি, বা এই মৃত্তিকা দূষণকে আমরা কিভাবে সলভ করতে পারি বা কিভাবে আমরা এটাকে রোধ করতে পারি, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তুমি জানতে চাও তাহলে এই ক্লাসে তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমাকে শুধু ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত মনস্থির করে সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে তুমি এই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজ সরল ভাষায় পেয়ে যাবে। কারণ আমরা এই ক্লাসে এই মৃত্তিকা দূষণ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট সয়েল পলিউশন, অর্থাৎ মৃত্তিকা দূষণ, সহজ ভাষায় মাটি দূষণ। তাহলে এই ক্লাসে আমরা সম্পূর্ণটা আলোচনা করব খুব সরল সহজ ভাষায় যে মৃত্তিকা দূষণ কি, এর কারণ কি, এর প্রভাব কি এবং এর প্রতিকার কি। প্রথমত হচ্ছে কি যে মৃত্তিকা দূষণ কি বা মাটি দূষণ কি বা কাকে বলে। দেখো, যদি মাটির অতিরিক্ত সার, কীটনাশক সার, তারপরে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, এই সমস্তগুলি আমরা ব্যবহার করে দিনের পর দিন মাটির উর্বরতা আমরা নষ্ট করে ফেলছি, বা যে স্বাভাবিক উর্বরতা থাকার কথা মাটিতে সেটা এইগুলো ব্যবহারের কারণে নষ্ট হয়ে পড়ছে। এখনই এসব পদার্থ অতিরিক্ত ব্যবহার করার ফলে জীব, উদ্ভিদ, গাছপালা, মানুষ সকলের জন্য যখন ক্ষতি হয়ে যায় বা ক্ষতি হতে থাকে তখন বলে মৃত্তিকা দূষণ, বা সেই মাটিকে বলে মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ, সয়েল পলিউশন। যদি আমরা সহজ ভাষায় ছোট করে বুঝি বা সহজ ভাষায় সংজ্ঞা জানি, তাহলে সংজ্ঞা বলছে কি যে মাটি যখন দূষিত হয়ে গাছপালা, জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তখন মাটিকে মৃত্তিকা দূষণ বলে। অর্থাৎ যখন মাটি একের পর এক অতিরিক্ত এই বজ্র, কলকারখানার বজ্র, আমাদের গৃহস্থালির বজ্র এবং অতিরিক্ত চাষের জমিতে অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক এগুলো ব্যবহার করার ফলে যখন মাটি থেকে আর সেই রকম উর্বরতা পাওয়া যায় না বা সেই রকম আর ফসল হয় না বা চাষাবাদে ক্ষতি হতে শুরু করে, তখন জীবজগৎ, গাছপালা সকলের ক্ষতি হয়। তখনই বলে মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ, বা এই মাটির উর্বরতা হারিয়ে গেছে। তো উর্বরতা ফিরিয়ে আনারও কৃষকদের কাছে মাধ্যম রয়েছে, সেটা আমরা পরে ডিসকাশন করছি। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা জানলাম কি যে মাটি যখন দূষিত হয়ে গাছপালা ও জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে ওঠে তখন সেই মাটিকে বলে মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ বা সয়েল পলিউশন। তারপর বলছি কি মৃত্তিকা দূষণের কারণ, রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন ফর সয়েল পলিউশন, মানে এই মাটি দূষণের জন্য কে দায়ী বা এই মাটি দূষণ কিভাবে হচ্ছে। প্রথমে হচ্ছে কি, এক নম্বর হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার। কেন অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে বর্তমানে? কারণ বর্তমানে জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে খাদ্যদ্রব্যের চাহিদা বাজারে তত বাড়ছে। কারণ জনসংখ্যা বেশি হলে খাদ্য বেশি লাগবে, স্বাভাবিক কথা। তাহলে খাদ্য যখন বেশি লাগবে তাহলে কি জমিতে উৎপাদন বেশি করে করতে হবে, আর জমিতে উৎপাদন আগের মতো হয় না, এই জন্য যে জমির উর্বরতা হারিয়ে ফেলেছি অতিরিক্ত জনসংখ্যা, অতিরিক্ত বজ্র পদার্থ ফেলে আমরা। সেই কারণে কৃষক কি করেন, জমিতে ভালো ফসল ফলানোর জন্য অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করেন, এবং এই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু ফসল ভালো হয়, কিন্তু সেই খাদ্যশস্য বা সেই খাদ্যদ্রব্য মানুষের জন্য সেটা সুইটেবল হয় না। কেন? কারণ এই যে রাসায়নিক সারটা জমির মধ্যে দিলাম, তাহলে জমির মধ্যে কি আসলো, রাসায়নিক সারটা মিশে গেল। আর আমরা জানি কি যে গাছ কি করে, ফটোসিনথেসিস করে। কিভাবে? যে যদি আমরা এটাকে গাছ ধরে নিলাম, ঠিক আছে, গাছ ধরে নিলাম এটা, তাহলে কি হলো, গাছ মাটি থেকে শিকড়ের সাহায্যে কি সংগ্রহ করে, মাটির উর্বরতা, মাটি থেকে খনিজ পদার্থ, জল সংগ্রহ করে নিয়ে তারপরে পাতার মধ্যে ক্লোরোফিল এসে সূর্যালোক বা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো মিশ্রিত হয়ে এখানে খাদ্য তৈরি হয় এবং গাছটা পুষ্টিকর হয়।
তাহলে যে মাটির মধ্যে যে আমি কীটনাশক বা মাটির মধ্যে যে আমি রাসায়নিক সারটা ব্যবহার করলাম, তাহলে সে রাসায়নিক সারটা গলে শিকড়ের মাধ্যমে উদ্ভিদের শরীরে গেল, শিকড়ের মাধ্যমে উদ্ভিদের শরীরে গেল, এবং উদ্ভিদ সেটাকে প্রসেসিং করলো, কি ফটোসিনথেসিস করে উদ্ভিদ নিজে খাদ্য খেলো এবং পরিবেশের মধ্যে বাতাস ছাড়লো বা অক্সিজেন ছাড়লো, তার ফলে গাছটা পুষ্টিকর হলো। তাহলে এই রাসায়নিক পদার্থ যে আমরা রাসায়নিক সার অতিরিক্ত ব্যবহার করলো কৃষক, যার ফলে উদ্ভিদ ভালো হলো, চাষ ভালো হলো, খাদ্যদ্রব্যটি আসলো, তাহলে এই খাদ্যদ্রব্যের মধ্যে কি ভিটামিন থাকবে, কি মিনারেলস থাকবে, ওই সারটাই থাকবে, অবভিয়াসলি সারটাই থাকবে। সেই জন্য বর্তমানে বিভিন্ন ধরনের অসুখের সম্মুখীন হচ্ছি আমরা এই অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে, কারণ আমরা ইনডাইরেক্টলি রাসায়নিকই খাচ্ছি, রাসায়নিক সারই খাচ্ছি আমরা, কারণ খাদ্যশস্যের মধ্যে কিছু তো পার্টিকেল থাকবেই সারের। মাটির উর্বরতা থাকার কথা ছিল, কিন্তু মাটিতে উর্বরতা নেই, খনিজ নেই, সেটা আমরা আমাদের তৈরি করা খনিজ দিচ্ছি, আমাদের তৈরি করা মিনারেলস দিচ্ছি, কিসের মাধ্যমে? ওই তো রাসায়নিক সার বা স্প্রে, কীটনাশক দিলাম বা স্প্রে করলাম, কোনো ভিটামিন, কোনো সার দিলাম, বিভিন্ন ধরনের সার দিয়ে এই খাদ্যশস্য উৎপন্ন করা হয় বা ফসলকে উৎপাদন করা হয় বর্তমানে। তারপরে নাম্বার কি বলছে যে কীটনাশক ও আগাছা নাশক, যখন জমির ফসলের মধ্যে কীট পতঙ্গ বা পোকা বা কোনো ব্যাকটেরিয়া ধরে যায়, তখন সেই ব্যাকটেরিয়া বা সেই ফাঙ্গাল ইনফেকশন, যেমনটা মানুষের শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয়, এখন বর্তমানে কিন্তু ফসলের জমিতেও সে ধরনের অসুখ আসছে। তাহলে সেই অসুখ, সেই ফাঙ্গাল বা সেই ব্যাকটেরিয়াকে মোচন করার জন্য কৃষক কি করেন? কীটনাশক দিয়ে স্প্রে করেন, কীটনাশক দিয়ে স্প্রে করেন। এবং অপ্রয়োজনীয় ঘাস, অপ্রয়োজনীয় কোনো আগাছা জমির মধ্যে ফসলের মধ্যে চলে আসলো, সেই আগাছা নাশক আর একটি ওষুধ, সেটা কৃষক প্রয়োগ করেন স্প্রে মাধ্যমে, যার ফলে কি হয়? ভূমি দূষণ হয়, মৃত্তিকা দূষণ হয়, কারণ এই কীটনাশক ও আগাছানাশক যে ওষুধটা মাটির মধ্যে দেওয়া হলো, তো সেই মাটির মধ্যে তো মাটি সেটাকে শোষণ করে নেবে, মাটি গলিয়ে নেবে, এবং পরবর্তীতে গাছ বা ফসলের গাছটা সেই শিকড়ের মাধ্যমে মাটি থেকে চুষে নিজের শরীরে নিয়ে আসবে, এবং যে খাদ্য দানা সেখানে আসবে সেই খাদ্য দানার মধ্যে জমা হবে, তো সেটা আমরা খেলে অসুস্থ হবই। তারপরে হচ্ছে 3 নাম্বার, শিল্প বজ্র। এই যে আমাদের তাগিদে আমাদের জন্য শিল্প কলকারখানা, কারণ আমাদের যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন লাগে, তো সেই সব জিনিস ফ্যাক্টরি না হলে, কলকারখানা না হলে, শিল্প না হলে কোথায় তৈরি হবে? তো এইসব আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করতে গিয়ে যেটা এক্সট্রা হচ্ছে বা যেটা ওয়েস্ট হচ্ছে, যেটা বজ্র হচ্ছে, সেটা আমরা মৃত্তিকার উপরে, মাটির উপরে, ভূমিতে আমরা সেগুলো ফেলে দিচ্ছি। তো এই অতিরিক্ত যে বজ্র পদার্থ, কঠিন বজ্র পদার্থের কারণে বা শিল্প বজ্রের কারণে ভূমি দূষণ হচ্ছে। তারপরে 4 নম্বর বলছে কি, যে প্লাস্টিক ও কঠিন বজ্র। প্লাস্টিক সব থেকে উর্বরতা কমানোর জন্য দায়ী, বা সব থেকে জমির উর্বরতা নষ্ট করতে প্লাস্টিকই যথেষ্ট। তার আর বর্তমানে প্লাস্টিকের ব্যবহার নেই এমন কোনো জিনিস নেই। একটা 1 মাসের শিশুর দুধের নিপিল থেকে নিয়ে শুরু করে 100 বছরের বৃদ্ধের ওষুধ বা যাবতীয় প্রয়োজনীয় জিনিস সবগুলো কিন্তু প্লাস্টিকের র্যাপারে থাকে, বা প্লাস্টিকের জিনিস দিয়ে ব্যবহার করা হয়, বা প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। তো আমরা সকাল থেকে নিয়ে রাত্রে শোয়া পর্যন্ত বা 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা প্লাস্টিকের ব্যবহার করে থাকি। তাহলে অতিরিক্ত প্লাস্টিকের ব্যবহার যখন আমরা করছি, সেই জিনিসটা ভেঙে গেল, হঠাৎ একটা কোনো জিনিস আমরা ব্যবহার করছি, জিনিসটা ভেঙে গেল, প্লাস্টিক বা কোনো র্যাপার, আমরা জিনিসটা বের করে নিলাম ভিতর থেকে, র্যাপারটা ফেলে দিলাম, যার ফলে ভূমি দূষণ হলো, মাটি দূষণ হলো, এবং জমির উর্বরতা কমে গেল। তারপরে হচ্ছে কি, যে গৃহস্থালী বজ্র। এই যে আমাদের গ্রামগঞ্জে যেসব গৃহস্থ থাকে বা আমাদের বাড়ি থেকে যেসব বজ্র পদার্থ, যেসব দূষিত পদার্থ বের হয়, আমরা কি করি? আমরা সেটাকে আলাদাভাবে রিসাইকেলও করি না, আলাদাভাবে সেটাকে শোধনও করি না, আমরা ডাইরেক্ট গিয়ে জমির মধ্যে ফেলে দিচ্ছি, ডাইরেক্ট গিয়ে আমরা মাটির মধ্যে ফেলে দিচ্ছি, যার ফলে মৃত্তিকা দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, সয়েল পলিউশন হচ্ছে। আর একটি কারণ বলছে খনি ও নির্মাণ কাজ। এই যে কয়লাকে নিয়ে আসার জন্য কি করা হয়? ব্লাস্ট করানো হয়, পাহাড়কে ফাটানো হয়, এবং খনিজ কার্য চালানোর জন্য খনিজ আছে কিনা সেটাকে প্রমাণ করার জন্য এক ধরনের বিস্ফোরক দেওয়া হয়, যেন বোঝা যায় যে এখানে খনিজ পদার্থ রয়েছে, যার ফলে মাটি দূষণ হয়, ভূমি দূষণ হয়। আরেকটা হচ্ছে কি, নির্মাণ কাজ। যে আমরা বড় বড় অট্টালিকা দেখছি, তো এই অট্টালিকা তো একদিনে তৈরি হয়নি,
তো বড় বড় অট্টালিকা কিসের উপরে তৈরি হয়েছে? মাটির উপরে। তো এই অট্টালিকা তৈরি করতে গিয়ে যেসব ডাস্ট, যেসব অতিরিক্ত পদার্থ, যেসব বজ্র পদার্থ, যেসব নষ্ট পদার্থ ছিল সেগুলো কোথায় রেখেছিল? সেগুলো এই মাটির মধ্যে মিক্স রয়েছে, যার ফলে মৃত্তিকা দূষণ হচ্ছে। তারপরেরটা বলছি কি, যে মৃত্তিকা দূষণের প্রভাব। আচ্ছা, এই যে মাটি দূষণ হলো, মাটিটা দূষণ হলো, মৃত্তিকা দূষণ হলো, সয়েল পলিউশন হলো, তো এর প্রভাবটা পরিবেশের মধ্যে কি ফেলে? এক নম্বর কি বলছে? মাটির উর্বরতা কমে যায়। যেটা আমরা আগে ডিসকাশন করলাম, সেটা হচ্ছে যে মাটির উর্বরতা কেন কমে যায়? কেন? কারণ যে অতিরিক্ত সার, অতিরিক্ত রাসায়নিক সার, অতিরিক্ত প্লাস্টিক, বজ্র পদার্থ, এই সমস্তগুলো জমির মধ্যে থাকলো। তো মাটির যে উর্বরতা লেয়ার, যেটা লেয়ার, সেই লেয়ারটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। যেমন আমরা যদি এখানে দেখি, তাহলে মাটি সাধারণত তিনটি ভাগ। এই অংশটুকুতে উর্বরতা থাকে, ঠিক আছে? এই অংশটুকুতে কি থাকে? উর্বরতা। উর্বরতা কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এই যে আমরা ডাস্ট বা অতিরিক্ত যে দূষিত পদার্থগুলি আমরা ব্যবহার করছি, যেটা এই উপর লেয়ারে থাকে, উর্বরতা লেয়ারে, যার ফলে উর্বরতা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে আমাদের জন্য এই বজ্র পদার্থ নিক্ষেপের জন্য। তারপরে 2 নম্বর বলছে কি, যে খাদ্য বিষাক্ত পদার্থ প্রবেশ করে খাদ্যের মধ্যে। যেমনটা বললাম যে রাসায়নিক সার জমির মধ্যে দিলাম, জমি সেটাকে শুষে নিল, এবং জমি থেকে বা মাটি থেকে গাছ শিকড়ের মাধ্যমে সেটাকে শোষণ করে নিয়ে গেল কাণ্ডে, কাণ্ড নিয়ে গেল ডালপালায়, ডালপালা নিয়ে গেল পাতায়, পাতায় সেটা ফটোসিনথেসিস হলো, সালোক সংশ্লেষ হলো, খাদ্য তৈরি হলো, গাছ সেই খাদ্য খেয়ে পুষ্টিকর হলো। তার ফলে কি হচ্ছে? ছোট ছোট পার্টিকেল গুলা, ছোট ছোট কণা, ছোট ছোট এই দূষিত বা রাসায়নিক সারের কণা বা পার্টিকেল খাদ্যের মধ্যে বা খাদ্য শস্যের মধ্যে প্রবেশ করলো, দূষিত বিষাক্ত পদার্থ, বিষাক্ত সার। তারপরে 3 নম্বর বলছে কি, উপকারী জীবাণু ধ্বংস হচ্ছে। উপকারী জীবাণু বলতে এই যে চাষের জন্য সব থেকে চাষের বন্ধু বলা হতো কেঁচোকে, কিন্তু বর্তমানে একটা আমরা নিদর্শন পাবো না, বা একটা কোনো কেঁচোর প্রমাণ কোনো চাষের জমিতে পাবো না। আগে হতো, আমরা দেখেছি আগে চাষের জমিতে অনেক কেঁচো থাকতো। কেন? কেন বন্ধু বলা হয় কেঁচোকে কৃষকের? কেঁচো কি করে? কেঁচো যদি আমরা এটা ভূমির সমতল দেখি, তাহলে কেঁচো কি করে? গর্ত করে এখানে, এখানে কি করে? গর্ত করে নিচের দিকে গিয়ে আবার এদিকে উঠে। আমরা যদি কেঁচো দেখে থাকি কোনো ভাগ্যক্রমে, তাহলে এটাও দেখতে পাবো যে কেঁচো মাটিকে কি করে? মাটিকে কেটে 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 গর্ত করে আবার এদিক দিয়ে উঠে। তাহলে কি হলো? এই জায়গাটা স্পেস হয়ে গেল, খালি হয়ে গেল। এবং আমরা জানি কি, পৃথিবীতে কোনো জায়গায় খালি নয়, সেখানে কিছু নেই, মানে কি, বাতাস আছে, বায়ু আছে। তো কেঁচো যখন এখানে যদি একটা ধানের চারা থাকে বা গমের গাছ থাকে, গম চারা থাকে, তাহলে এর মধ্যে কেঁচো ফুটো করলো, ছিদ্র করলো, এবং আবার এদিক দিয়ে উঠলো। যার ফলে কি হলো? এখানে গর্ত হলো, ফাঁকা হলো, গ্যাপ হলো, এবং এই গ্যাপটার মধ্যে কি ঢুকলো? অক্সিজেন ঢুকলো। আবার অক্সিজেন এদিক থেকে বেরোলো। এখানে শিকড়ের মধ্যে যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া থাকলে পারে সেটা কি হবে? এই যে গ্যাস ঢুকলো, অক্সিজেন ঢুকলো, আবার অক্সিজেন বেরোলো, তার ফলে সে জীবাণুটা থাকবে, থাকবে না। যার ফলে এই যে চারাটা রয়েছে এটা পুষ্টিকর হবে। এই জন্য কৃষকের বন্ধু বলা হয় কেঁচোকে। কিন্তু আমরা এই উপকারী উপকারী কেঁচোকে নষ্ট করে ফেলছি এই রাসায়নিক সারের ব্যবহারের কারণে। কেঁচো নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সামনের প্রজন্ম কিন্তু কেঁচো কাকে বলে ওরা দেখতে পাবে না। এখন হয়তো গ্রামগঞ্জে, খুব পল্লী গ্রামে এক এক দুইটি দেখতে পাওয়া যায়, কিন্তু সেরকম কেঁচো দেখতে পাওয়া যায় না, যেমনটা আগে কৃষকের উপকার করতো, ফসল বাড়াতো, জমিতে উর্বরতা বাড়াতো। আবার আরেকটা হচ্ছে কি, কেঁচো যে সালিভা, কেঁচোর যে রস শরীরের মধ্যে, কেঁচোর যে লালা, সেটা মাটির সাথে মিক্স হতো, যেটা সারের কাজ করতো। তারপরে 4 নম্বর বলছে কি, ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে। এই যে আমরা পাতালের জল বলি বা ভূগর্ভস্থ জল, যেটা মাটি খুঁড়লেই সেখানে লেয়ার পাওয়া যায়। এই যে আমরা টিউবওয়েল দেখেছি, টিউবওয়েল কি করে? পাম্পিং করে, পাম্পিং করতে করতে এক সময় বলে কি লেয়ার পাওয়া গেছে, অর্থাৎ জল রয়েছে। জলের উপরে তো মাটি রয়েছে না, জলের উপরে তো পৃথিবী ভাসমান ছিল, পাহাড়ের মাধ্যমে স্থির হয়েছে। তাহলে এই যে ভূগর্ভস্থ জল দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে? আচ্ছা, কোনো এক জায়গাতে জলাশয়ে জল কমে যায় কেন? সম্পূর্ণটা কি সূর্যের আলোতে বাষ্প হয়ে উপরে চলে যায়? না, অনেক জল মাটি শোষণ করে, মাটি শোষণ করে সেই ভূগর্ভস্থ চলে যায়, ফিল্টারেড হয়। কিন্তু এই যে রাসায়নিক সার বা কীটনাশক, আগাছানাশক, এই যে বিষাক্ত বজ্র, এই সমস্ত যে রস বা সেই সমস্ত কিছুরই যে দূষিত পদার্থটা, সেটা কি মাটি ওটাকেও শোষণ করে, শোষণ করে ভূগর্ভস্থ নিয়ে যায়। যার ফলে মাটির সাথে
মাটির সাথে সেই দূষিত পদার্থ গিয়ে জলের সাথে মিক্স হয়, এবং এই জলের সাথে মিক্স হলে লেয়ারের মধ্যে, জলের মধ্যে কি থাকে, বিষাক্ত জিনিস বা দূষিত সার, কীটনাশক বা আগাছানাশক, রাসায়নিক সার, সেটা জলের মাধ্যমে আবার হ্যান্ড পাম্প বা যে 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 কিছুর মাধ্যমে আমরা জল নিচের থেকে উঠাই না কেন, পাতকুয়া হোক বা হ্যান্ড পাম্প হোক, মোটর পাম্প হোক, তো এই জলের সাথে আবার এই দূষিত রাসায়নিক সার, কীটনাশক এগুলো জলের সাথে মিক্স হয়ে আসছে, সেটা আমরা পান করছি, যার ফলে আমাদের স্বাস্থ্য হানি হচ্ছে। তারপরে বলছে কি 5 নম্বর, পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে, স্বাভাবিক, কারণ জল দূষিত, খাদ্য দূষিত, বায়ু দূষিত, মাটি দূষিত, সম্পূর্ণ সবগুলি দূষিত হচ্ছে, সবগুলি হচ্ছে আমাদের প্রাথমিক প্রয়োজন। এই সমস্ত প্রাথমিক প্রয়োজনগুলো যদি আমরা বিষাক্ত বা দূষিত গ্রহণ করি, তাহলে আমাদের ভারসাম্য ঠিক থাকবে, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে? কখনোই থাকবে না। তাহলে কি এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না? এর থেকে কি আমরা মুক্তি পাবো না? অবশ্যই পাবো। এখানে পয়েন্ট বলছে কি মৃত্তিকা দূষণের প্রতিকার, কিভাবে আমরা এটা থেকে রক্ষা পেতে পারি। 1 নম্বর বলছে কি রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে হবে। প্রশ্ন হতে পারে যে রাসায়নিক সার ব্যবহার করব না, ভূমি দূষণ হচ্ছে, মৃত্তিকা দূষণ হচ্ছে, সেই জন্য তাহলে কি এই জৈব সারই ক্ষতি করবে না? না, জৈবটা হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি, বা জৈব সারের মধ্যে যেটা রয়েছে সেটা মৃত্তিকা বা মাটির উর্বরতাকে আরো বাড়িয়ে দিবে, কিন্তু মাটির উর্বরতা হারিয়ে দিবে না, বা মাটির উর্বরতাকে নষ্ট করবে না। তারপর হচ্ছে কি যে কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতি গ্রহণ করতে হবে। কীটনাশক বা কীট পতঙ্গ লেগে গেছে ফসলে, তো এই কীট পতঙ্গকে আমরা জৈব কোনো পদ্ধতি বা আয়ুর্বেদিক কোনো পদ্ধতিতে একে সারাতে পারি কিনা সেই পথ অবলম্বন করতে হবে, বা আমাদের চেষ্টা করতে হবে যেন জৈব পদ্ধতিতে এই কীট পতঙ্গগুলিকে আমরা ফসল থেকে তাড়াতে পারি। তারপর বলছি কি শিল্প বর্জ্য শোধন করে ফেলা, মানে এই যে শিল্প বজ্র বা শিল্প থেকে, কলকারখানা থেকে যে বজ্র পদার্থ আসলে সেটাকে আগে শোধন করতে হবে, এবং দূষিত জিনিসটিকে, দূষিত যে পদার্থটি রয়েছে সেটিকে আলাদা করে তারপরে ভূমিতে বা মৃত্তিকা বা মাটির উপরে ফেলতে হবে। তারপরে প্লাস্টিকের ব্যবহার কমানো, প্লাস্টিকের ব্যবহার কমানো না, টোটালি প্লাস্টিকের ব্যবহার করতে হবে না, যতটা পারা যায়, যতটা পারা যায় আমরা প্লাস্টিককে অ্যাভয়েড করব। তারপর হচ্ছে কি যে বৃক্ষরোপণ বৃদ্ধি করা, গাছ বেশি করে লাগাতে হবে। বেশি 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 করে গাছ লাগালে পরে, বেশি বেশি করে গাছ লাগালে সে গাছের যে ছায়া বা গাছ থেকে যে পাতা, পচা পাতা, শুকনো পাতা মাটিতে পড়ে পচলো, তখন সেটা জৈব সারের কাজ করবে। তারপর হচ্ছে কি বজ্র সঠিকভাবে পুনর্ব্যবহার করা। পুনর্ব্যবহার মানে হচ্ছে রিসাইকেল। কিভাবে বজ্র পদার্থকে পুনর্ব্যবহার করা যায়? হ্যাঁ, যায়। এখন টেকনোলজি, সায়েন্স টেকনোলজি অ্যাডভান্স হওয়াতে এই পুনর্ব্যবহার কিন্তু চলে আসছে। প্লাস্টিকের পুনর্ব্যবহার বা সেই সেই সব বজ্র পদার্থের পুনর্ব্যবহার করা যাচ্ছে যেগুলি মানুষের ক্ষতি না বা পরিবেশের ক্ষতি হচ্ছে না। তাহলে বজ্র সঠিকভাবে পুনর্ব্যবহার করতে হবে। যদি পুনরায় সেটাকে আবার রিসাইকেল করা যায় বা রিইউজ করা যায়, তাহলে আমাদের করতে হবে রিসাইকেলের পরে রিইউজ করতে হবে। যেমন ওয়াটার বটল, আমরা জল পান করে ফেলে দিলাম, সেটাকে আবার রিসাইকেল করা হয়, রিসাইকেল করে আবার আমাদের বাজারে সেটাকে বাজারজাত করা হয়, কিন্তু সেটা তো ক্ষতিকর, কিন্তু মাত্রা কম। ঠিক আছে, তাহলে আমরা যদি আমাদের বজ্র পদার্থগুলিকে সঠিক জায়গায় আমরা ফেলি, বা সঠিকভাবে আমরা বজ্র পদার্থকে রিসাইকেল করে আবার ইউজ করি, বা বজ্র পদার্থ, অতিরিক্ত বজ্র পদার্থ এমন কোনো কাজ না করি যে অতিরিক্ত কোনো বজ্র পদার্থ হোক, বা যদিও বা হয় তাহলে আমাদের সেই বজ্র পদার্থগুলিকে ঠিকঠাক জায়গা মতো শোধনের মাধ্যমে ভূমির উপরে ফেলতে হবে। কারণ এই পৃথিবী বা এই ভূমি হচ্ছে আমাদের মানুষের জন্যই। এই পরিবেশ, এই বায়ু, এই জল, এই সমস্ত গুলা হচ্ছে কিন্তু মানুষের প্রয়োজনের জন্য, জীবের প্রয়োজনের জন্য, কিন্তু এসবকে দূষিত করে ফেলছি আমরা জীবরাই, মানুষরাই নিজেই। তাহলে এগুলোকে সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের, এবং যারা জানেন না কিভাবে সংরক্ষণ করতে হয় তেনাদের সচেতন করতে হবে। এবং আমাদের শুধু পরীক্ষায় পাস করার জন্য না, আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য অন্যকে সহযোগিতা করতে হবে, জানাতে হবে, সচেতনমূলক বক্তব্য দিতে হবে, সচেতনমূলক কথাবার্তা বলতে হবে যে না এটা করতে হয় না, এটা করতে হবে, তাহলে মাটি রক্ষা হবে, ভূমি রক্ষা হবে, ভূমি রক্ষা হলে আমাদের কল্যাণ হবে। কারণ ভূমির উর্বরতা যদি ঠিক থাকে, মাটির উর্বরতা ঠিক থাকে, তাহলে ফসল ঠিকঠাক উৎপাদন হবে, নইলে ফসল ঠিকঠাক উৎপাদন হবে না। আর ফসল উৎপাদন না হলে আমরা খাদ্যশস্যের সংকটের মধ্যে পড়বো। তাহলে আজকে আমরা শিখলাম কি যে মৃত্তিকা দূষণ কি, বা মৃত্তিকা দূষণের প্রভাব কি, মৃত্তিকা দূষণের কারণ কি, মৃত্তিকা দূষণ কাকে বলে, মৃত্তিকা দূষণের থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি, এই সমস্তগুলি আমরা খুব সহজ সরল ভাষায় জানলাম, শিখলাম। এবার
তোমাদের পরীক্ষার জন্য এক্সাম ফ্রেন্ডলি পরীক্ষা অনবরত প্রত্যেক বছর এই দূষণ যে সিরিজ আমাদের চলছে, এই দূষণের অধ্যায় থেকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হবে, তোমরা হবা, অবশ্যই হবা। তাহলে এই ক্লাসকে তোমরা ভালো মতো দেখো, সবগুলি বাকি ক্লাসগুলি প্লেলিস্ট থেকে তোমরা একের পর এক মনস্থির করে সঠিকভাবে দেখো, বুঝো এবং নোটস তৈরি করো। আজকের ক্লাস এখানেই শেষ।